2024 is all about innovation and AI এবং এই দুইটা জিনিসকেই একত্রিত করে Asus বাজারে নিয়ে আসলো তাদের ZenBook Duo 2024 এডিশন। নাম শুনে বোঝা যায় যে এটা একটা ডুয়েল ডিসপ্লে ল্যাপটপ, কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে আমরা যত সব ডুয়েল ডিসপ্লে সম্বলিত ল্যাপটপসগুলো দেখে অভ্যস্ত সেগুলোর মধ্যে ম্যাক্সিমামই দেখা গেছে যে একটা মেইন ডিসপ্লে থাকে, একটা প্রাইমারি ডিসপ্লে অ্যান্ড তার সঙ্গে একটা মাঝারি সাইজের বা ছোটোখাটো একটা সেকেন্ডারি ডিসপ্লে দিয়ে দেওয়া হয়, কিংবা একটা মোটামুটি ক্লোজ টু ডুয়েল স্ক্রিন সেটআপও দেখা গিয়েছে এর আগে। বাট আই ফিল লাইক এইবার 2024 সালে ফর ওয়ান অফ দ্য ফার্স্ট টাইমস এভার Asus ZenBook Duo ফিনিশড একটা প্রোডাক্টের মতো এটাকে আমার মনে হলো। মানে গিমিকি ব্যাপারটা কম, প্র্যাকটিক্যালিটি বেশি চোখে পড়ে এটার ক্ষেত্রে। তাছাড়া ল্যাপটপটায় দুইটা 14 ইঞ্চ OLED ডিসপ্লে দেওয়া রয়েছে, আর এই দুইটারই কিন্তু রিফ্রেশ রেট 120 হার্টজ, হুইচ ইজ ইনসেন। মানে আপনি যার সামনে গিয়ে এই ল্যাপটপটাকে এরকম ডুয়েল ডিসপ্লে মোডে কনভার্ট করবেন সেই ব্যক্তি শকড হবেই হবে, এটা মানে ফুল অন গ্যারেন্টিড। কারণ নর্মালি যখন এই ল্যাপটপটাকে ইউজ করবেন, যদিও একটু ঠিক মনে হয় সাইড থেকে দেখে, বাট এইটা গেস করার কোনো ওয়েই নাই যে এই কিবোর্ডটার নিচে আরো একটা ডিসপ্লে দেয়া। যাই হোক, এই ল্যাপটপটার সঙ্গে আমার বিগত সপ্তাহখানেকের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে, এবং আমাদের ডে টু ডে লাইফের মধ্যে কি এই ধরনের একটা ল্যাপটপ তার নিজের জায়গা করে নিতে পারে নাকি পারে না সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। কিন্তু তার আগে বিগ থ্যাঙ্কস টু Asus বাংলাদেশ আমার কাছে এই ল্যাপটপটা পাঠিয়ে দেওয়ার জন্য ফর মি টু টেস্ট আউট। বাংলাদেশে বাই দ্য ওয়ে এই ল্যাপটপটা অফিসিয়ালি পাওয়া যাচ্ছে উইথ 2 ইয়ার্স অফ ওয়ারেন্টি অ্যান্ড Asusের স্পেশাল ড্যামেজ কভারেজ সহ। এটার প্রাইস রাখা হয়েছে 2,52,000 টাকায়। ডেফিনেটলি আ কোয়াইট প্রিমিয়াম প্রাইস ট্যাগ, বাট তার সঙ্গে যে ফিচার্সগুলো আসছে সেগুলো কোয়াইট প্রিমিয়াম টাইপেরই। তো চলেন সেগুলোকে আমরা ঘেটে দেখি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। প্রথমেই বক্সটাকে ওপেন করে নিলে দেখা মিলবে একটা ব্যাকপ্যাকের। এটা একটা এভারেজ কোয়ালিটির ব্যাকপ্যাক, নাথিং স্পেশাল, আর একটু বেটার হতে পারতো টু বি অনেস্ট, কিন্তু সাথে একটা ক্যারিং পাউচও দেয় তারা, উইচ ফেল্ট কোয়াইট প্রিমিয়াম। দেন আলাদা একটা বক্সে পাবেন ল্যাপটপটার জন্য একটা চার্জিং অ্যাডাপ্টার, 65 ওয়াটের খুব ডিসেন্ট লুকিং একটা চার্জিং অ্যাডাপ্টার এটা। সাথে অ্যাডাপ্টারটার কেবলও খুঁজে পাবেন। তার সঙ্গে খুঁজে পাবেন Asus Pen 2.0, which was quite interesting to see, and ফাইনালি খুঁজে পাবেন পেনটার জন্য একটা চার্জিং কেবল। বাকি থাকে শুধুমাত্র ল্যাপটপটাই, ওইটার আনবক্সিং এক্সপিরিয়েন্সও খুব প্রিমিয়াম টাইপের ছিল, প্রেজেন্টেবল একটা প্যাকেজিং ওভারঅল। যাই হোক, আমরা মেইন কোশ্চেনগুলোর উত্তর আগে দিই। প্রথমে আই থিঙ্ক মানুষের একটা কোশ্চেন থাকবে যে ওয়াই ডুয়েল ডিসপ্লে। ওয়েল, এই কথাটার উত্তর আসলে যারা নিজেরা ডুয়েল ডিসপ্লে আমরা ইউজ করি শুধু তারাই ভালো বলতে পারবো, কারণ আমিও পার্সোনালি একজন ডুয়েল মনিটর ইউজার, এবং একটা মাল্টি মনিটর সেটআপ থাকলে যে আসলে কি পরিমাণ প্রোডাক্টিভিটিতে বুস্ট আসে এটা আসলে যারা ইউজ করেন তারাই জানেন, এজ আই অলরেডি সেড। এমনিতে এই ডুয়েল ডিসপ্লেটাকে কিন্তু মাল্টিপল ওয়েজে আপনারা ইউজ করতে পারবেন। যেমন এই মুহূর্তে এটা এক্সটেন্ডেড ডিসপ্লে মোডের মধ্যে আছে, আপনারা চাইলে এটাকে ডেস্কটপ মোডেও ইউজ করতে পারবেন, কিংবা কোনো ক্লায়েন্টকে যদি আপনার প্রেজেন্টেশন দিতে চান, এটার শেয়ারিং মোড থেকে আপনারা স্ক্রিনটাকে মিরর করে ওই পাশের আর এই পাশের স্ক্রিনে সেম জিনিসটাই ডিসপ্লে করাতে পারবেন। তাছাড়া এই ল্যাপটপটার সঙ্গে যে ডিটাচেবল এই কিবোর্ডটা আসে, খুবই স্লিম অ্যান্ড খুবই লাইট ওয়েট একটা কিবোর্ড। এটা দিয়ে চাইলে আপনারা ওয়্যারলেসলি ল্যাপটপটাকে কন্ট্রোল করতে পারবেন, অথবা তা না করে যদি আপনারা চান যে ডিরেক্টলি ডিসপ্লে থেকে আপনারা ল্যাপটপটাকে কন্ট্রোল করবেন, তাহলে বটম ডিসপ্লের মধ্যে 6 ফিঙ্গার দিয়ে একটা ট্যাপ করলে একটা ভার্চুয়াল কিবোর্ড উঠে আসে, দেন আবার 3 ফিঙ্গার ট্যাপ করলে একটা ট্র্যাকপ্যাডও চলে আসে। সো থিওরিটিক্যালি ইউ কুড কমপ্লিটলি ইউজ দ্য ল্যাপটপ উইদাউট দ্য কিবোর্ড। আর এইভাবে ল্যাপটপটাকে প্রপ আপ করার জন্য বাই দ্য ওয়ে এটার রিয়ার সাইডে একটা মেটাল হিঞ্জ দেওয়া, এবং ফার্স্টে আসলে আমি অনেস্টলি একটু কনসার্ন ছিলাম, কারণ হিঞ্জটা দেখতে টু বি অনেস্ট একটু পাতলা টাইপের, দেখে আসলে অত একটা রিলায়েবল মনে হয় না। বাট আমি আসলে 2-4 দিন ইউজ করতে করতে এটার উপরে আস্তে আস্তে ট্রাস্ট গেইন করা শুরু করলাম, অ্যান্ড টু বি অনেস্ট ইটস অ্যাকচুয়ালি কোয়াইট স্ট্রং অ্যান্ড হিঞ্জটা ওয়েল রিইনফোর্সড। সো আসলে এই ল্যাপটপটার ফুল ওয়েট হিঞ্জটা খুব ইজিলি বেয়ার করে ফেলে। এমনিতে এই ফিজিক্যাল কিবোর্ডটা কিন্তু ব্যাকলিট, এবং এটার চারিপাশে অনেকগুলো ম্যাগনেটস দেয়া, যেটার থ্রু খুব ইজিলি এই কিবোর্ডটা এই বটম ডিসপ্লেটার উপরে স্ন্যাপ করে অ্যান্ড খুব ফার্মলি লেগে থাকে। এটা একটু নড়াচড়া করে না, এবং কিছু কন্ট্যাক্ট পয়েন্টস দেওয়া আছে। সো যখন আপনারা সিঙ্গেল ডিসপ্লে হিসাবে ইউজ করবেন তখন আর ওয়্যারলেসলি কিবোর্ডটা ইউজ হবে না, তখন আর কি একদম জিরো লেটেন্সিতে আপনারা কিবোর্ডটা ইউজ করতে পারবেন। কিবোর্ডটার টাইপিং এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াইট ডিসেন্ট, নো কমপ্লেন্স অন দিস। চিকলেট স্টাইল হওয়া সত্ত্বেও মোটামুটি একটা ট্যাকটাইল ফিল আছে কিগুলোতে, সো ইউজ করার সময় ভালোই লাগে। তাছাড়া ট্র্যাকপ্যাডটাও সাইজের দিক থেকে বড় সড়ো আছে, অ্যান্ড গ্লাইড ইজ ভেরি নাইস অন দ্য ট্র্যাকপ্যাড। বাট একটাই ছোট কমপ্লেন যে ট্র্যাকপ্যাডটার ক্লিকস গুলো কাইন্ড অফ মুশি টাইপের ফিলিং, খুব একটা
শার্প টাইপের মানে ক্লিকি টাইপের ফিলটা আমি পাই নাই আনফরচুনেটলি। এমনিতে বাই দ্য ওয়ে যখন আপনারা সিঙ্গেল ডিসপ্লে মোডটা থেকে ডুয়েল ডিসপ্লেতে সুইচ করবেন, জাস্ট কিবোর্ডটাকে লিফট করে ফেললেই ল্যাপটপটা অটোমেটিকলি রিঅ্যাডজাস্ট করে নেয়। এই প্রসেসটার সময় যদিও দেয়ার আ নোটিসেবল ডিলে, বাট দ্য হোল প্রসেস ইজ ফর শিওর সিমলেস। এবং তার পাশাপাশি আপনারা এই ল্যাপটপটাকে যেই ওরিয়েন্টেশনেই নেবেন না কেন, অটোমেটিকলি ডিসপ্লেগুলো সেই হিসাবে অ্যাডজাস্ট করে নিবে। ডুয়েল ডিসপ্লেটার বিভিন্ন ধরনের ফিচার্স অ্যান্ড ফাংশনস অ্যাক্সেস করার জন্য স্ক্রিন এক্সপার্ট নামক একটা ওভারলে স্ক্রিনের মধ্যে দেওয়া থাকে, which was quite convenient to use। ও আরো একটা বিষয় অনেকের মাথায় আসতে পারে যে এই কিবোর্ডটা যেহেতু আমরা ডিসপ্লেটা ঠিক উপরেই রাখতেছি বারবার এবং ম্যাগনেট দিয়ে এটা লেগে থাকতেছে, এইটার ঘষা খেয়ে কি ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়তে পারে কিনা। এবং আমি যা দেখলাম আসুস এই ব্যাপারটাকে প্রিভেন্ট করার জন্য তাদের কিবোর্ডটার রিয়ার সাইডে একটা রাবারি টাইপের একটা টেক্সচার দিচ্ছে, ইভেন হালকা রাইজ আপ করার জন্য কিছু ফিডস দেয়া বটম সাইডে, দুই সাইডে। তো সেই বলে ডিসপ্লেটাতে কোনো ধরনের স্ক্র্যাচ পড়ার রিস্কটা আমি অ্যাটলিস্ট দেখতেছি না। এখন বিল্ড কোয়ালিটির যদি কথায় আসেন, দিস ল্যাপটপ ওভারঅল ডাজ ফিল কোয়াইট ওয়েল বিল্ড। ম্যাটেরিয়ালস হিসাবে মোস্টলি তারা অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম ইউজ করছে। ডিজাইনের দিক থেকে ইটস কোয়াইট সিম্পলিস্টিক, কালার্স গুলো একটু মিউটেড টাইপের, একটু ম্যাচিওর কালার্স ইফ ইউ সে সো। টপ শেলটায় আসুসের সেই আইকনিক লোগোটার দেখা পাবেন। আর যেহেতু দুইটা ডিসপ্লে, তো হাতে নিলে একটা মোটামুটি রকমের ওয়েটও ফিল করতে পারবেন। বাট তাও আমার মতে আমি বলবো দুইটা ডিসপ্লে হিসাব করতে গেলে স্টিল ল্যাপটপটা স্লিমের কাতারে রাখা যায় সোর্ট অফ। পোর্টসের কথায় আসলে ল্যাপটপটার লেফট সাইডে দেখতে পারবেন একটা USB 3.2 Gen 1 টাইপ এ পোর্ট, তারপর থাকছে দুইটা থান্ডারবোল্ট 4 টাইপ সি পোর্ট। অপর পাশে চলে গেলে একটা ফুল সাইজড HDMI 2.1 পেয়ে যাবেন এবং তার নিচেই থাকছে একটা অডিও কম্বো জ্যাক। বটম সাইডে উভয় পাশেই খুঁজে পাবেন দুইটা স্পিকার গ্রিলস, হারম্যান কার্ডন দ্বারা টিউনড একটা স্পিকার সিস্টেম তারা এখানে দিচ্ছে। অ্যান্ড অনেস্টলি ইটস কোয়াইট ডিসেন্ট, নাথিং টু ক্রেজি, বাট ফর মিডিয়া কনজামশন বা মুভি টুভি যদি কেউ দেখতে চান, দিস ইজ ডেফিনেটলি গুড এনাফ। টুকিটাকি মিউজিক লিসেনিং এর জন্য খারাপ বলা যায় না। এখানে আসলে শুধু একটা মাত্র USB টাইপ এ পোর্ট দেখে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। একটা প্রোডাক্টিভিটি ল্যাপটপ হিসাবে মিনিমাম দুইটা দিতে পারতো, কারণ আমি যখন আমার পোর্টেবল SSD-টাকে এটার মধ্যে প্লাগ ইন করলাম, হুট করে নোটিস করলাম যে হ্যাঁ একটা মাউস প্লাগ ইন করার তো কোনো পোর্টই নাই। তো আপনারাও যদি কখনো বাইরে বসে প্রোডাক্টিভিটি রিলেটেড কাজকর্ম করেন অ্যান্ড ইউ এভার ফিল লাইক যে আপনার একটা স্টোরেজ ডিভাইস কানেক্টেড থাকবে প্লাস আপনি একটা এক্সটার্নাল মাউস ইউজ করতে চাচ্ছেন ট্র্যাকপ্যাড না ইউজ করে, সেটা কিন্তু করার খুব একটা ওয়ে নাই। ওইটার জন্য আবার একটা আলাদা হাব নেওয়া লাগবে, আলাদা ভেজাল। যাই হোক, আই গেস নেক্সট ভার্সনটায় আমরা এটার একটা ফিক্স আশা করতে পারি আসুসের পক্ষ থেকে। অলসো আরেকটা মেনশন ওয়ার্দি ব্যাপার হচ্ছে এই এক্সটার্নাল কিবোর্ডটাকে চার্জ আপ করার জন্য কিন্তু এটার সাইডেই একটা টাইপ সি পোর্ট আলাদাভাবে দেওয়া থাকে অ্যান্ড এটার ব্লুটুথ টগল সুইচটাও এটার সাইডেই পাবেন। কামিং ব্যাক টু দ্য ডিসপ্লেজ, আমরা আরেকটু কিছু ইনফরমেশন দেই ডিসপ্লেগুলোর ব্যাপারে। এই ডিসপ্লেগুলো কিন্তু অ্যাকচুয়ালি 3K রেজলিউশনের ডিসপ্লে, বোথ অফ দেম। তো বুঝতেই পারছেন 14 ইঞ্চ 120 হার্টজ 3K রেজলিউশন, আর তার উপর দিয়ে এটা একটা OLED প্যানেল। সো দ্য কালার্স অন দিস ডিসপ্লে আর জাস্ট মেজমারাইজিং। এক কথায় যে কোনো ধরনের ভিডিও প্লেব্যাক এই ডিসপ্লেটার মধ্যে দেখতে খুবই স্যাটিসফাইং টাইপের লাগে। আসুসের OLED প্যানেলস নিয়ে আমরা প্রিভিয়াসলিও কথা বলেছি অ্যান্ড এইবারও দিস ইজ নো এক্সেপশন। মানে জাস্ট এক কথায় টপ নচ একটা ভিউইং এক্সপিরিয়েন্স। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট যারা আর্টিস্টরা রয়েছেন তারা এই আসুস পেন 2.0টা দিয়ে ডিরেক্টলি এই ল্যাপটপটার মধ্যে কিন্তু ড্র করতে পারবেন। ইভেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটরসরা রয়েছি, আমাদের জন্য ফটোশপের মধ্যেও এই পেনটা দিয়ে এডিট করতে মোটামুটি ভালোই একটা অ্যাডভান্টেজ রাখে। এবং এরই মধ্যে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস খুঁজে পেলাম, যা হচ্ছে আসুস ডায়াল অ্যান্ড নব কন্ট্রোল নামের একটা সফটওয়্যার, যা প্রি ইনস্টলডই থাকে এটার মধ্যে। এবং এটাকে লঞ্চ করে ফেলার পর আমি দেখলাম আমি ফটোশপে ঢুকলে ফটোশপের জন্য একটা কাস্টমাইজড কন্ট্রোল প্যানেল আমার সামনে এসে পড়তেছে, যেটা আমি স্ক্রিনে জাস্ট টাচ করে ইউজ করতে পারতেছি খুব কনভিনিয়েন্টলি। আবার প্রিমিয়ার প্রোতে চলে গেলে এই প্যানেলটা আবার চেঞ্জ হয়ে প্রিমিয়ার প্রোর অনুযায়ী অটোমেটিকলি অ্যাসাইন্ড হয়ে কাস্টমাইজড হয়ে প্রিমিয়ার প্রোর কন্ট্রোলস গুলো আমাকে একদম হাতের কাছে এনে দিচ্ছে। এন্ড এইভাবে এডিট করার এক্সপিরিয়েন্সটা কাইন্ড অফ গিমিকি বাট খুব ইউনিক টাইপের। এন্ড একবার যদি এই জিনিসটার সাথে খাপ খাওয়ায় নেওয়া যায়, আই ফিল লাইক ভিডিও এডিটিং গেটস আ লট ইজিয়ার। এখন আসি আমরা স্পেক্সের আলোচনায়। এই ল্যাপটপটাকে পাওয়ার করছে ইন্টেলের কোর আলট্রা 9 185H। এটা হচ্ছে ইন্টেলের একদম লেটেস্ট NPU লাইনআপের সবচেয়ে ফ্ল্যাগশিপ সিপিইউটা। এটা একটা 16 কোর 22 থ্রেডের প্রসেসর এবং 16টার মধ্যে 6টা হচ্ছে এখানে পি কোর, 8টা হচ্ছে ই কোর অ্যান্ড ফাইনাল 2টা হচ্ছে LPE কিংবা লো পাওয়ার ই কোর্স। এর থ্রুতে আসলে বেসিক্যালি যা হবে, আপনারা যখন একদমই লাইট ওয়েট টাস্কিং করবেন সেসব ক্ষেত্রে LPE কোর্সগুলো কাজ করবে। অ্যান্ড
অ্যাজ এ রেজাল্ট আপনারা আরো বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন ওয়াইল লাইট টাস্কিং। এনিওয়েজ, আমরা ল্যাপটপটার পারফরমেন্স বোঝার জন্য চলেন হালকা পাতলা বেঞ্চমার্কিং করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমি লঞ্চ করেছিলাম Geekbench 6। এখানে সিপিইউতে সিঙ্গেল করে স্কোর আসছে 2300 প্লাস এবং মাল্টি করে 13,000-এর মতো। আর যদিও ল্যাপটপটার সঙ্গে কোনো ডিসক্রিট গ্রাফিক্স কার্ড থাকছে না, বাট তারা এটার মধ্যে ইন্টেলের আর্ক জিপিইউ ইন্টিগ্রেটেড করে দিয়েছে। সেটাকেও আমরা Geekbench 6-এ বেঞ্চ করে প্রায় 32,000-এর উপরে স্কোর পেয়েছি, উইচ ইজ ডেফিনেটলি নট ব্যাড অ্যাজ অ্যান ইন্টিগ্রেটেড জিপিইউ। সিনেবেঞ্চ R32-তে সিপিইউ মাল্টি করে স্কোর আসছে 9,000 প্লাস, উইচ ইজ কোয়াইট নাইস, এবং সিঙ্গেল করে স্কোর আসছে 1700-র মতো। অ্যান্ড অনেস্টলি দিস ল্যাপটপ ইজ এনিথিং বাট আ গেমিং ল্যাপটপ, বাট স্টিল জাস্ট ফর সাম কনটেক্সট, কেউ যদি লাইট ওয়েট গেমিং করতেও চান কিংবা জাস্ট টু নো দ্য পাওয়ার অফ দিস ল্যাপটপ, চলেন আমরা GTA 5-এ ঢুকে পড়ি। তো GTA 5-এ বেসিক্যালি অল হাইতে দেওয়ার পর আমি গেমটাকে জাস্ট এক্সপেরিমেন্টালি 3K-তে রান করে দেখলাম। হুটহাট স্টার্টার্সের সহ 40 FPS এর মতো পাওয়া যায়, যদিও নট রিয়েলি আ প্লেয়েবল এক্সপিরিয়েন্স, বাট 1080p-তে যদি আমরা রেজলিউশনটাকে ড্রপ করে নেই, উইচ ইজ আ মাচ মোর রিজনেবল রেজলিউশন। তো 1080p-তে আসার পরে আমি 70 থেকে 80 FPS এর মতো অন এভারেজ পাচ্ছিলাম উইদাউট এনি কাইন্ড অফ স্টার্টার্স অর ল্যাগস। সো ইট ওয়াজ আ ভেরি প্লেয়েবল এক্সপিরিয়েন্স ইন মাই ওপিনিয়ন। তাছাড়া Forza Horizon 5-ও আমি ট্রাই করে দেখেছিলাম। বাই ডিফল্ট লো প্রিসেটটা আমাকে সাজেস্ট করছিল, তো লোতে আমি 3K রেজলিউশনে অ্যারাউন্ড 40 FPS এর মতো পাচ্ছিলাম, which was quite নাইস টু সি, বাট খুব একটা প্লেয়েবল না অ্যান্ড খুব একটা স্মুথও না। সো ওয়ান্স এগেন 1080p-তে আমরা ড্রপ করে ফেললাম, অ্যান্ড নাও আই ওয়াজ গেটিং অ্যাবাউট 60 FPS প্লাস কনস্ট্যান্টলি। 60-এর নিচে খুব একটা ডিপ করে নাই। সো লো প্রিসেটে আসলে Forza Horizon 5-ও আপনারা চাইলে খেলতে পারবেন, যদি ওটা গ্রাফিক্স ডোন্ট লুক ভেরি নাইস, কারণ লো প্রিসেট অবভিয়াসলি। ঘন্টাখানেক মোটামুটি গেমিং এর পরে আমি সিপিইউ টেম্পস ম্যাক্সিমাম 83 ডিগ্রিজের মতো রাইজ করতে দেখেছি। আর এই জিনিসটা নিয়ে আমার মনে হালকা পাতলা একটা কনসার্ন জেগে উঠে, কারণ যখন সিপিইউ টেম্পসটা রাইজ করে এই বটম ডিসপ্লেটা মোটামুটি অনেকটাই গরম হয়ে যায়। সো টাচ করলে হিটটা খুব ফিল করা যায়। অ্যান্ড ওয়ান থিং অ্যাবাউট ওলেড ডিসপ্লে, যা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই নাই জানতে পারেন, তা হচ্ছে ওলেড ডিসপ্লেজ আর কোয়াইট সেন্সিটিভ টু হিট। তো ওলেড ডিসপ্লের মধ্যে ডিরেক্টলি হিটের কন্ট্যাক্ট আসলে সেটা আপনাকে পার্মানেন্ট ড্যামেজ পর্যন্ত লিড করতে পারে। সো ইটস আ কোয়াইট স্কেয়ারি এক্সপিরিয়েন্স ফর 2.5 লাখ টাকা ল্যাপটপ। বাট এই জিনিসটাকে ট্যাকেল দেওয়ার জন্য আসুস বেসিক্যালি যা করছে, এখানে তারা নিচের ইন্টারনালস অ্যান্ড ডিসপ্লেটার মাঝ বরাবর একটা গ্রাফিনের লেয়ার রাখছে। সো হিটটা আসলে ডিরেক্টলি ডিসপ্লে পর্যন্ত পৌঁছাতে পারে না, যে কারণে আসলে ওই সিরিয়াস লেভেল হিট ড্যামেজ হওয়ার চান্সটা অনেকাংশে কমে আসতেছে। বাট স্টিল আমি ইন হ্যান্ড যেই হিটটা ফিল করছি সেটা অনেকটাই কনসার্নিং। যদিও ওয়ান্স এগেন কামিং ব্যাক টু দ্য ফার্স্ট পয়েন্ট, এটা কোনো গেমিং ল্যাপটপ না, এটা দিয়ে কেউ গেমিং করবেনও না আমি আশা করব। তো গেমিং না করলে আসলে এরকম এক্সেসিভ হিট হওয়ার কোনো পয়েন্ট আমি খুঁজে পাচ্ছি না। সো ইট শুড বি কোয়াইট ফাইন। মুভিং অন, এই ল্যাপটপটায় দেওয়া রয়েছে 32 জিবির LPDDR5X র্যাম অ্যান্ড দ্য বাস স্পিড ইজ জাস্ট ইনসেন। আমি যতটুকু দেখলাম 7600 মেগাহার্টজ প্লাস হচ্ছে এটার ক্লক স্পিড। সো ইটস ভেরি ফাস্ট র্যাম অ্যান্ড 32 জিবি ইজ এনাফ টু ডু এনি কাইন্ড অফ মাল্টিটাস্কিং। বোথ ডিসপ্লেজের মধ্যে মোটামুটি হেভি লেভেলের মাল্টিটাস্কিংও আপনারা খুব স্মুথলি করে ফেলতে পারবেন। স্টোরেজের জন্য তারা এখানে একটা 1 টেরাবাইট Gen 4 NVMe দিচ্ছে। এটাকে ক্রিস্টাল ডিস্ক দিয়ে আমি বেঞ্চমার্ক করে রিড স্পিড পেয়েছি অলমোস্ট 5000 Mbps, আর রাইট স্পিড ছিল 3500 Mbps। ফর আ ল্যাপটপ ইটস ভেরি গুড স্পিডস। ইভেন আপনারা যদি লক্ষ্য করেন ল্যাপটপটার রিয়ার সাইডে হিঞ্জটার নিচেও একটা এক্সপ্যান্ডেবল স্লট তারা দিয়ে দিছে, এবং আপনারা যদি চান এই ল্যাপটপটার স্টোরেজ আপনারা আপ টু 2 টেরাবাইট এক্সপ্যান্ড করতে পারবেন আরো একটা NVMe লাগানোর পর। একটু ব্যাটারি সেগমেন্ট নিয়ে আলোচনা করি। সো এই ল্যাপটপটার মধ্যে দেওয়া রয়েছে একটা 75 ওয়াট আওয়ারের ব্যাটারি, যা মোটেই খারাপ বলা যাচ্ছে না ফর আ ল্যাপটপ দিস স্লিম, তাও আবার ডুয়েল ডিসপ্লে একটা ল্যাপটপ। ডেফিনেটলি একটা ডিসেন্ট সাইজড ব্যাটারি এখানে খুব জরুরি ছিল। সো 75 ওয়াট আওয়ার শুড বি কোয়াইট সুটেবল। আমি এটার মধ্যে লাইট টু মডারেট টাস্কিং এর ক্ষেত্রে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি ম্যাক্সিমাম। কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে যদি আপনারা ডুয়েল স্ক্রিন মোডে এসে পড়েন, ওই সেম রকম লাইট টু মডারেট ইউসেজের মধ্যে থেকে আপনারা 5 to 6 আওয়ারের ম্যাক্সিমাম ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। একটু হেভি টাস্কিংও যদি করেন তাহলে SOT 5 আওয়ার্সের নিচে ড্রপ করবে। কিন্তু সব মিলায় বলতে গেলে আসলে একটা ডুয়েল ডিসপ্লে ল্যাপটপ 3K রেজলিউশনের 2টা প্যানেল, তাও আবার 120 হার্টজে যখন আপনারা অপারেট করবেন, এরকম স্ক্রিন অন টাইম পাইলে সেটা আসলে মোটেই খারাপ বলা যাচ্ছে না, কোয়াইট রিজনেবল বলা যায়। অল ইন অল এই ল্যাপটপটা আসলে খুবই ডিফারেন্ট একটা সেগমেন্ট অফ কাস্টমারদের জন্য বানানো, অ্যান্ড ইটস ডেফিনেটলি নট ফর দ্য জেনারেল রেঞ্জ অফ পিপল যারা জাস্ট একটা নর্মাল প্রোডাক্টিভিটি বেসড ল্যাপটপ খুঁজছে। এই ল্যাপটপটা আসলে ওইসব মানুষদের জন্যই টার্গেট করা যাদের আমার মতো মাল্টিপল ডিসপ্লের প্রতি আলাদাই একটা ভালো লাগা কাজ করে, অ্যান্ড খুবই ইউজ টু যারা ওয়ার্কিং উইথ মাল্টিপল ডিসপ্লেস। যেমন আমি আমার নিজের ডেস্কটপে, অ্যাজ আই অলরেডি মেনশনড, আমি মাল্টিপল ডিসপ্লে ইউজ করি। সো ল্যাপটপের ক্ষেত্রে যদি মাল্টিপল ডিসপ্লে জিনিসটা পাওয়া যায় অ্যান্ড আই ক্যান টেক ইট এনিওয়্যার উইথ মি, ইটস লাইক আ ড্রিম কাম ট্রু।
বাট অনেকের কাছে এটা টোটালি গিমিকি লাগতে পারে, প্র্যাকটিক্যাল নাই লাগতে পারে, এটা পার্সন টু পার্সন আসলে খুবই ভ্যারি করবে। বাট ইফ ইউ আস্ক মি, যারা এই ডুয়েল ডিসপ্লের ফুল অ্যাডভান্টেজটা আসলেই নিতে পারবেন তাদের জন্য আসলে এই জিনিসটা একটা টোটাল প্রোডাক্টিভিটি মেশিন। এবং এরই সঙ্গে শেষ করতে চাই আমাদের আজকের এই জেনবুক ডুও 2024 এডিশন নিয়ে সমস্ত আলোচনা। আমাকে যথেষ্ট পরিমাণ ইমপ্রেস করতে পারছে এই ল্যাপটপটা, অ্যান্ড হোপফুলি এটার নেক্সট ইটারেশনটা আই ফিল লাইক আরও পলিশড হবে অ্যান্ড আমাকে আরও সারপ্রাইজ করবে। তো হোপিং ফর দ্য বেস্ট। বাট ইন দ্য মিন ওয়াইল ল্যাপটপটাকে পারচেস করতে চাইলে অন স্ক্রিন লিঙ্কে ক্লিক করতে পারেন কিংবা ভিজিট করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।